ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চলছে প্রতীক বরাদ্দ। কাল শুরু ভোটের আনুষ্ঠানিক প্রচারণা। 298 আসনে লড়বেন 1967 প্রার্থী। রাতে সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালালের মাজার জিয়ারত দিয়ে কাল থেকে শুরু হবে বিএনপির নির্বাচনী প্রচার। 8 জেলায় একযোগে বেইল বন্ড পদ্ধতির যাত্রা শুরু। বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবের জন্য এই ব্যবস্থা, জানালেন আইন উপদেষ্টা। এবং নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত, দেশটির সংবাদ মাধ্যমের খবর। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং অফিসাররা। দলীয় স্বতন্ত্র মিলিয়ে প্রায় 2000 প্রার্থী রয়েছেন এবারের ভোটে। আজ বিকেল পর্যন্ত চলবে প্রতীক বরাদ্দের কার্যক্রম। দলের প্রার্থীরা সংশ্লিষ্ট দলের সংরক্ষিত প্রতীক পাবেন আর স্বতন্ত্র প্রার্থীদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং অফিসার। কাল থেকে ভোটের আনুষ্ঠানিক প্রচারে নামতে পারবেন প্রার্থীরা। পাবনা 1 ও 2 আসন ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে 298 আসনে 1967 জন প্রার্থী চূড়ান্ত হয়েছে। এবার অর্ধশত দল ভোটে অংশ নিচ্ছে। নিবন্ধিত রাজনৈতিক দল জোটগতভাবে ভোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে দেখা করবে জামায়াতের একটি প্রতিনিধি দল। ভোটের মাঠে পরিবেশ আপাতত দৃশ্য তো ভালো লাগছে, কিন্তু অন্তরালে কি হচ্ছে এটা প্রশ্নবিদ্ধ। ভোট যেন দিতে আসতে কেউ বাধা বিঘ্ন সৃষ্টি না হয়, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য প্রশাসন করতে আমার জোর দাবি জানাচ্ছি। আশঙ্কা শুধু গোদাগাড়িতে না, গোদাগাড়িতে আমাকে না, সারা বাংলাদেশে যেহেতু আমি কেন্দ্রীয় দায়িত্ব পালন করতে হয়, সারা দেশের অবস্থা ভালো না। নির্বাচনের প্রতীক বরাদ্দের আরো খবর জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, এই পর্যন্ত কতজন প্রতীক বরাদ্দ পেয়েছেন জানাবেন বিস্তারিত। শ্রাবন্তী, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আজ কিন্তু প্রতীক বরাদ্দের দিন, অর্থাৎ গতকালকে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, বাতিল, সেগুলো আপিল করা, আপিল শুনানি এবং কেউ যদি প্রার্থিতা প্রত্যাহার করতে চান তো সেই প্রক্রিয়াগুলো কিন্তু গতকাল পর্যন্ত শেষ হয়েছে। এবং আজ সকাল থেকেই রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকার বিভিন্ন আসনের যারা প্রার্থী আছেন তারা কিন্তু প্রতীক বরাদ্দের যেই কাজটি 10টা থেকে শুরু হবার কথা। আমি এই মুহূর্তে আছি নির্বাচন প্রশিক্ষণ ভবনে। এখানে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমি সকাল থেকে যেটা দেখেছি 10টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখানে প্রথমে একটি আনুষ্ঠানিকতা হচ্ছে, যেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রার্থী আছেন এবং তাদের যারা প্রতিনিধি আছেন তাদের সাথে রিটার্নিং অফিসারের একটি মত বিনিময় সভা চলছে। তার এখানে বিভিন্ন দলীয় প্রার্থীরা এসে তাদের মতামতগুলো তুলে ধরছেন, অভিযোগগুলো তুলে ধরছেন। তারা রিটার্নিং অফিসারকে জানাচ্ছেন যে এই যে নির্বাচনী প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় তারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের কি কি অভিযোগ এবং আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত তাদের যে অভিযোগগুলো তারা এবং হতাশা প্রত্যাশা সেই বিষয়গুলো তারা রিটার্নিং অফিসারদেরকে জানিয়েছেন। এবং একই সাথে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা ঢাকা 13 এবং 15 আসনের দায়িত্ব পালন করবেন তারা কিন্তু এখানে কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছে এবং তারাও তাদের পক্ষ থেকে তাদের করণীয় এবং তারা কি ব্যবস্থা নেবেন, কি করা যাবে কি করা যাবে না আচরণবিধি সংক্রান্ত এই বিষয়গুলো তারা তাদের পক্ষ থেকে কথা বলেছেন। এবং এখন রিটার্নিং অফিসাররা কথা বলছেন। এই বক্তব্যগুলো শেষ হলেই কিছুক্ষণ পরে এই 2 আসনের অর্থাৎ ঢাকা 13 এবং 15 আসনের প্রার্থীদের যে প্রতীক বরাদ্দ সেটির আনুষ্ঠানিকতা শুরু হবে। তো শুরু হলে তখন থেকে আমি আপনাকে পরবর্তীতে জানাতে পারবো যে কোন দলের প্রার্থী কি প্রতীক পেয়েছেন এবং কাকে কাকে কি বরাদ্দ দেওয়া হয়েছে। তো শ্রাবন্তী, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তা দর্শকদেরকে জানিয়ে দেব। হুমায়রা, আপনাকে ধন্যবাদ। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে আজ রাতেই তারা রওনা হওয়ার কথা রয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে বিএনপির আনুষ্ঠানিক ভোটের প্রচারণা। সকালে ব্রিফিংয়ে তারেক রহমানের সিলেট সফর সূচি জানান বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি শুরু করতে যাচ্ছেন সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ রাত 8:15 বিমান যোগে সিলেটে পৌঁছাবেন। গভীর রাতে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। জনাব তারেক রহমান আগামীকাল দুপুরবেলা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। আগামীকাল সিলেটে নির্বাচনী সমাবেশ শেষে ফেরার পথে হবিগঞ্জ ও নরসিংদীতে পথসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যেসব কর্মসূচি ঘিরে স্থানীয় বিএনপিতে এখন উৎসবের আমেজ। সব প্রস্তুতি প্রায় সম্পন্ন, এখন শুধুই তার অপেক্ষায় নেতাকর্মী, সমর্থক সহ এলাকার সর্বস্তরের মানুষ। 2013 সালে সবশেষ নরসিংদী সফর করেছিলেন বিএনপি চেয়ারপারসন সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়া। তখন শহরের বাসাইল ঢাকা সিলেট মহাসড়কের পাশের পৌর পার্কে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন তিনি। এরই মধ্যে সময় গড়িয়েছে 13 বছর। মহাকালের মহাকাব্যিক সমাপ্তি টেনেছেন বেগম খালেদা জিয়া। মায়ের স্মৃতিচিহ্ন বিজড়িত সেই মাঠেই 22 জানুয়ারি সিলেট থেকে ঢাকায় ফেরার পথে পথসভায় বক্তব্য রাখবেন মা খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান। পথসভাকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের মাঝে নেমেছে উৎসবের বার্তা। বিপুল উৎসাহে নিচ্ছেন নানান প্রস্তুতি। নরসিংদীতে কিন্তু এখন উৎসবের জোয়ার চলছে, যে দেশের নায়ক তারেক রহমান আমাদের নরসিংদীতে আসবেন। যারা সাধারণ জনগণ তাদের উৎসাহ আমাদের থেকে বেশি। জেলা বিএনপির পক্ষ থেকেও রয়েছে ব্যাপক প্রস্তুতি। তৃণমূলের মধ্যে আমাদের উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং আমাদের অনেক আমরা এইটাকে কিভাবে সার্থক সাফল্যমণ্ডিত করার জন্য তার সমাবেশকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছি। এদিকে সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনের প্রচারণা শুরুর পর ওই দিন বিকেলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। ইতোমধ্যে জনসভা ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। স্মরণকালে লোকসমাগমের প্রত্যাশা নেতাকর্মীদের। হবিগঞ্জ জেলা জুড়ে একটি আবেগ, উচ্ছ্বাস এবং উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সিলেট থেকে মৌলভীবাজার হবিগঞ্জ পর্যন্ত লক্ষ লক্ষ নেতাকর্মী আমরা জনাব তারেক রহমানকে বরণ করব। এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে হবিগঞ্জ জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সিলেটের সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে হবিগঞ্জে একটি আনন্দ উৎসবে পরিণত হয়েছে। জনাব তারেক রহমানের জনসভাকে আমরা সফল করব ইনশাআল্লাহ। এটা শুধু আসার জন্য আসা নয়, এটা আমাদের জন্য একটি আনন্দের দিন। জনাব তারেক রহমান সাহেবের মুখ থেকে আগামী সিদ্ধান্তগুলি রাষ্ট্রের পক্ষে কি হবে সেটা আমরা নিশ্চয়ই শুনব। এরই মধ্যে জনসভাস্থল পরিদর্শন করেছে জেলা পুলিশ। সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য সকল ধরনের নিরাপত্তার ব্যাপারটা আমরা দেখছি এবং অন্যান্য সংস্থার সাথেও সমন্বয়ের পর্যায়ে রয়েছে ব্যাপারগুলো। তাছাড়া আমরা পুলিশ ফোর্স যথেষ্ট পরিমাণে থাকবে এবং আমরা ট্রাফিক বিষয়টাও দেখছি। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই নয়, নির্বাচনী জনসভাকে ইতিহাসের পাতায় নাম লেখাতে নানামুখী আয়োজনে একাট্টা স্থানীয় বিএনপি। খালিদ হাসান, বিবিসি নিউজ ডেস্ক। বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচার প্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের জন্যই প্রচলিত বেইল বন্ড বা জামিননামা দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে বেইল বন্ড প্রবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সেবার উদ্বোধন করে তিনি বলেন, এই উদ্যোগ যুগান্তকারী। এতে বিচার প্রার্থী, কারা, প্রশাসন ও আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলের সময় ও ব্যয় সাশ্রয়ের সহায়ক হবে। প্রথম ধাপে নারায়ণগঞ্জে জেলায় এ কার্যক্রম শুরু হয়েছিল। আজ মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এ কার্যক্রম শুরু হলো। ভার্চুয়ালি এর উদ্বোধন করেন আইন উপদেষ্টা। অনলাইন বা বেইল বন্ড চালু করেছিলাম 15 অক্টোবর নারায়ণগঞ্জে। এটা 100% সফলতার সাথে পরিচালিত হচ্ছে। আজকে আমরা ওই সফলতার ভিত্তিতে, ইউজার ফিডব্যাকের ভিত্তিতে আমরা সফটওয়্যারটাকে আরও বেশি উন্নত করেছি। আজকে 8টি জেলায় বেইল বন্ড সফটওয়্যারের উদ্বোধন হচ্ছে।
ঠাকুরগাঁওয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় জেলায় শীতের প্রকোপ আরও বেড়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত জেলায় কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কুয়াশার কারণে সকালবেলা রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল তুলনামূলকভাবে কম। শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা। শীত নিবারণের জন্য বিভিন্ন এলাকায় মানুষকে খড়কুটো ও জ্বালানি কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। চিকিৎসকরা শীতজনিত রোগ থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। গ্রিনল্যান্ড ইস্যুতে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে কোনো উপায়ে গ্রিনল্যান্ড দখল করবেন তিনি। এ পথে গ্রিনল্যান্ডের মিত্রদের ওপর শুল্কের চাপের সাথে আরও অনেক বিকল্প উপায় আছে বলেও জানান তিনি। দ্বিতীয় মেয়াদের 1 বছর পূর্তিতে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের সমালোচনা করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সতর্ক করে বলেছেন, বিশ্ব ধীরে ধীরে নিয়মভিত্তিক ব্যবস্থার বাইরে চলে যাচ্ছে। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে 1 বছর পার করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই 1 বছরে তার মারমুখী পদক্ষেপে টালমাটাল পুরো বিশ্ব। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর গ্রিনল্যান্ড নিয়ে মেতেছেন ট্রাম্প। আর এ নিয়ে ঘুম হারাম গ্রিনল্যান্ডের মিত্রদের। দ্বিতীয় মেয়াদের 1 বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে তিনি জানিয়ে দেন, গ্রিনল্যান্ড তার চাই। Reasonably nothing like Greenland, but it's a reasonably important area of the globe. গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই। শুল্ক ইস্যু ছাড়াও গ্রিনল্যান্ড দখল করতে অন্য উপায়ও ভেবে রাখা হয়েছে বলে জানান তিনি। আমাদের হাতে আরও বিকল্প আছে, তবে আমরা এখন যা করছি সেটাই সবচেয়ে ভালো, সবচেয়ে শক্তিশালী। গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপের দেশগুলোর সাথে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের। এমন বাস্তবতায় ট্রাম্পের পদক্ষেপ ন্যাটোর ভাঙন ধরাবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, এমন কিছু ঘটতে যাচ্ছে যা সবার জন্যই ভালো হবে। আমরা এমন একটি সমাধানে পৌঁছাবো যেখানে নেটো খুব খুশি থাকবে এবং আমরাও খুব খুশি থাকব। কিন্তু নিরাপত্তার কারণে আমাদের গ্রিনল্যান্ড দরকার। ট্রাম্পের সমালোচনা করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, আন্তর্জাতিক আইন অমান্য করছেন ট্রাম্প। ওয়াশিংটনের পদক্ষেপের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ট্রাম্প যেভাবে এগুচ্ছেন তাতে আন্তর্জাতিক আইন মানা হচ্ছে না। এদিকে গ্রিনল্যান্ডের শিল্প ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী ট্রাম্পের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেন, গ্রিনল্যান্ডের জনগণ আমেরিকান হতে চায় না। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ওয়াশিংটনে মার্কিন নেতাদের সাথে বৈঠক করেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর দেশের বর্তমান রাজনৈতিক সংকট এবং ভবিষ্যৎ নিয়ে ক্যাপিটাল হিলে এই বৈঠক করেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার এই বৈঠকে উপস্থিত ছিলেন রিপাবলিকান প্রতিনিধি মারিও দিয়াজ ব্যালার্ট এবং কার্লোস হিমেনেজ। তারা স্পষ্ট জানিয়েছেন, মাদুরো পরবর্তী ভেনেজুয়েলায় কোনো স্বৈরশাসন বা মাদক চক্রের স্থান হবে না। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশটিতে গণতন্ত্র ফেরানো হবে। মধ্যপ্রাচ্যে একের পর এক সংঘাত, পাল্টাপাল্টি হামলা আর কূটনৈতিক অচল অবস্থার মধ্যে প্রশ্ন উঠেছে, এই অঞ্চল কি জড়িয়ে পড়েছে এক দীর্ঘস্থায়ী ছায়া বা প্রক্সি যুদ্ধে? সরাসরি যুদ্ধ নয়, কিন্তু আড়ালে চলছে শক্তির লড়াই। এই পরিস্থিতি কূটনীতিতে থামবে নাকি আরও বিস্তৃত সংঘাতে রূপ নেবে, সেই দিকে নজর এখন বিশ্বের। মধ্যপ্রাচ্য বরাবরই সংঘাতপ্রবণ এক অঞ্চল। সাম্প্রতিক পরিস্থিতি বলছে এখানে এখন সরাসরি যুদ্ধের চেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছে ছায়া বা প্রক্সি যুদ্ধ। একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল। এই শক্তিগুলো সরাসরি মুখোমুখি না হয়ে নিজ নিজ স্বার্থ রক্ষায় ব্যবহার করছে পরোক্ষ সশস্ত্র গোষ্ঠী। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি বিদ্রোহী, ইরাক ও সিরিয়ার বিভিন্ন বাহিনী এই প্রক্সি যুদ্ধের অংশ। এই গোষ্ঠীগুলোর মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো নিজেদের প্রভাব বিস্তার করছে, সুকৌশলে এড়িয়ে যাচ্ছে সরাসরি যুদ্ধের দায়। মিডল ইস্ট মনিটর বলছে, এই ছায়া যুদ্ধে ব্যবহৃত হচ্ছে গোয়েন্দা হামলা, সাইবার আক্রমণ, লক্ষ্যভিত্তিক ড্রোন হামলা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে এক অঘোষিত ছায়া যুদ্ধ, যার কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, কিন্তু প্রভাব স্পষ্ট। গাজা যুদ্ধ এই প্রক্সি সংঘাতকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলের পাশে, আর ইরান পরোক্ষভাবে ফিলিস্তিন ও মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন জোরদার করছে।
পুরো মধ্যপ্রাচ্য এখন একটি অস্থির ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে। বিশ্লেষকদের মতে এই প্রক্সি যুদ্ধ এখনই থামার কোনো লক্ষণ নেই। সরাসরি যুদ্ধ এড়িয়ে দীর্ঘমেয়াদী অস্থিরতা বাড়ছে পুরো অঞ্চলে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্বকে পাশ কাটিয়ে এবার নিজস্ব প্রযুক্তির ইন্টারনেট ব্যবস্থা আনছে ইরান, যেখানে থাকছে আলাদা সামাজিক যোগাযোগ মাধ্যম, নিজেদের উদ্ভাবিত সার্চ ইঞ্জিন, এমনকি মেসেজিং অ্যাপ, যেখানে তথ্য ও যোগাযোগের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে রাষ্ট্রের হাতে। আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা ব্যবহারের সুযোগ থাকলেও তা একেবারেই সীমিত করা হবে। বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা ফিল্টারওয়াচ বলছে, এ লক্ষ্যে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি নির্ভর আলাদা ইন্টারনেট ব্যবস্থা ন্যাশনাল ইনফরমেশন নেটওয়ার্ক চালু করতে যাচ্ছে দেশটির সরকার। ফলে ভবিষ্যতে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহার আর নাগরিক অধিকার হিসেবে গণ্য হবে না। তেহরানের জাতীয় ইন্টারনেট ব্যবস্থায় থাকছে সরকার অনুমোদিত সার্চ ইঞ্জিন, মেসেজিং প্ল্যাটফর্ম ও নেভিগেশন সেবা। এছাড়াও নেটফ্লিক্সের মতো নিজস্ব স্ট্রিমিং সাইট আনারও পরিকল্পনা রয়েছে। নজরদারি ও সেন্সরশিপ অবকাঠামো তৈরিতে ব্যবহার করা হয়েছে চীনা প্রযুক্তি এবং হুয়াওয়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন সরঞ্জাম। এসব প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট ট্রাফিক পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী ব্লক করা সম্ভব। শুধু ইরান নয়, চীনে গ্রেট ফায়ারওয়াল নামে পরিচিত রাষ্ট্র নিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে বিদেশি ওয়েবসাইট ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রিত হয়। অন্যদিকে উত্তর কোরিয়ার ইন্টারনেট ব্যবস্থা অত্যন্ত সীমিত ও প্রায় সম্পূর্ণভাবে অভ্যন্তরীণ কোয়াংমিয়ং নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। বিশ্লেষকদের মতে, ইরানের জনগণের মধ্যে বিদেশি সামাজিক মাধ্যম ও সেবার ওপর নির্ভরতা রয়ে গেছে। ফলে ইরানের নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা আংশিকভাবে কার্যকর হলেও চীন ও উত্তর কোরিয়ার মতো পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। হুমায়রা ইরা, ডিবিসি নিউজ ডেস্ক। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে হত্যাকাণ্ডে অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দেশটির একটি আদালত এই রায় দেয়। এই রায়কে দেশটির আইন অনুযায়ী অনির্দিষ্ট মেয়াদী কারাদণ্ড হিসেবে ঘোষণা করা হয়েছে, যা কার্যত যাবজ্জীবন সাজা হিসেবে গণ্য হবে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, 2022 সালের 8 জুলাই নারা শহরে এক নির্বাচনী প্রচারের সময় অ্যাবেকে গুলি করে হত্যা করা হয়। ঘটনায় গ্রেপ্তার 45 বছর বয়সী ইয়ামাগামি আদালতে নিজের দোষ স্বীকার করায় হত্যা ও আগ্নেয়াস্ত্র আইন ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ইয়ামাগামি তার আদালতে ইউনিফিকেশন চার্চ নামে একটি ধর্মীয় সংগঠনের প্রতি তার ঘৃণা উল্লেখ করেন। তার দাবি, তার পরিবার ওই সংগঠনের কারণে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে সাবেক প্রধানমন্ত্রী আবেকে টার্গেট করে হত্যার কথা স্বীকার করেন। শিনজো আবে হত্যাকাণ্ডকে একটি বিরল ঘটনা হিসেবে উল্লেখ করে এর ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।